आदाब न्यूज़ में आपका स्वागत है। मैं शफीउल्लाह खान। সেই মানুষটির কথাই শুনবো আমার প্রত্যেকে মহানগরী মাননীয় ফিরোজ হাকিম মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্ডিমা ভট্টাচার্য, আছেন আমাদের দক্ষিণ কলকাতার সাংসদ এবং কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন শ্রদ্ধেয় মালা রায়, আছেন আমার বন্ধু রাসবিহারীর বিধায়ক এবং আমাদের কর্পোরেশনের আমার মেয়র মেম্বার ইন কাউন্সিল, যিনি এই পার্সন স্কোয়ারটা পুরো দেখেন, শ্রী দেবাশিস কুমার, আছেন আমাদের পৌর প্রতিনিধি পাপিয়া সিং, পৌর প্রতিনিধি উনি হচ্ছেন আমাদের 71 নম্বর ওয়ার্ডের, 76 নম্বর ওয়ার্ডের ষষ্ঠী দাস, আমাদের 70 নম্বর ওয়ার্ডের অসীম বোস, আমাদের 75 নম্বর ওয়ার্ডের নিজামুদ্দিন সিং, 77 নম্বর ওয়ার্ডের শামিমা রেহান খান, 80 নম্বর ওয়ার্ডের আমাদের আনোয়ার খান, আমাদের 93 নম্বর ওয়ার্ডের আমাদের মৌসুমী দাস, আমাদের 78 নম্বর ওয়ার্ডের সোমা দাস, আমাদের ডেপুটি সিএমএইচও রনিতা সেনগুপ্ত, আছেন আমাদের পার্কস অ্যান্ড স্কোয়ারসের সোমনাথবাবু আছেন, সোমনাথ সেন আছেন, আমাদের পাল সাহেব আছেন, আমাদের জ্যোতিবাবু আছেন, আমাদের তোমার নাম কি রঞ্জন দাস আছেন, আছেন আমার বন্ধু নীলু আছেন, আমাদের সোনালি আছে, সিলভি আছে, আমাদের মারিকবাবু আমাদের আছেন, আমাদের হেলথের এক্সিকিউটিভ আছেন, তপু যে আমার সঙ্গে খুব ভালো ভালো কথা বলে ও আছে, সোনাদা, আমার ছোটোবেলা আমরা সোনাদার হাত ধরে রাজনীতি শিখেছি, সেই সোনাদা এখানে আছেন, এবং সর্বোপরি যার নেতৃত্বে আমরা এখন সবাই কাজ করছি, আমার বড় মায়ের চেয়ারপারসন, আমার কন্যার সমান দেবলীনা বিশ্বাস এখানে আছে। আমরা প্রত্যেক বছর এরকম সারা বছর ফুলের আয়োজন করি কেন? আর বিশেষ করে আমি বলেছিলাম যে স্কুলের বাচ্চাদের, তাদের বেশিরভাগ আমাদের যারা কিশোরী তাদের নিয়ে আসতে। তার কারণ একটাই, আমরা যে পৃথিবীটার কথা ভেবেছি কিন্তু করতে পারলাম না, আমাদের থেকে অনেক সুন্দরভাবে সেই পৃথিবীটা ওদের হাতে ছেড়ে দিয়ে যাবে। সেই পৃথিবীটাকে ওরা যেভাবে আমাদের প্রজন্ম পৃথিবীটাকে নষ্ট করেছে, সবুজ কেটে দিয়ে, গ্যাসগুলোকে ছেড়ে দিয়ে, পুরো আমাদের এনভায়রনমেন্টটাকে নষ্ট করে, গ্লোবাল ওয়ার্মিং করে, ভগবানের দেওয়া এত সুন্দর আমাদের প্রকৃতি সেটাকে নষ্ট করে ফেলেছে আমাদের জেনারেশন। সেটাকে শুধরে নিয়ে সুন্দর পৃথিবী হবে, যে পৃথিবীতে কারোর কোনো অসুখ হবে না, যে পৃথিবীতে অনেক অক্সিজেন থাকবে, যে পৃথিবীতে কোভিডের মতন মারাত্মক রোগ আসবে না, সেই পৃথিবী তোমরা সৃষ্টি করতে পারবে, যেটা আমরা আমাদের প্রজন্ম যারা, সেটা আমেরিকায় বসে হোক, লন্ডনে বসে হোক, ফ্রান্সে বসে হোক, যারা উন্নত দেশ তারা নষ্ট করে দিয়ে গেছে, সেটা তোমরা আবার রিপেয়ার করবে, এটা আমার বিশ্বাস। সেই জন্য কলকাতা কর্পোরেশন ফুল দিয়ে গাছের প্রতি আদর, গাছের প্রতি আকর্ষণ, দেবাশিস কুমারের নেতৃত্বে এই কাজটা অত্যন্ত সুদৃঢ়ভাবে হচ্ছে, অত্যন্ত ভালোভাবে হচ্ছে এই কাজটা। ঠিক যে আমাদের আমপানে প্রচুর গাছ পড়ে গেছিল কলকাতায়, প্রায় 20,000 গাছ কলকাতায় পড়ে গেছিল আমপানের পরে মনে হচ্ছিল একটা ন্যাড়া কলকাতা, যেখানে কোনো সবুজ নেই। তারপরে এমন পলিউশন হবে, এমন এয়ার কোয়ালিটি নষ্ট হবে যে আমাদের প্রত্যেককে একটা সময় ইনহেলার নিয়ে বাঁচতে হবে। কিন্তু দেবাশিস কুমারের নেতৃত্বে তারপরে 50,000 গাছ লাগিয়ে সেই 20,000 গাছটাকে আমাদের মেকআপ করা হয়েছে। আজও আমার একটা স্বপ্ন আছে, কলকাতা এবং পার্শ্ববর্তী কেএম এলাকায় যেদিন আমি 1 কোটি গাছ লাগাতে পারবো, সেদিন কলকাতার ভবিষ্যৎ নিয়ে আমাদের আর চিন্তা থাকবে না। তাই গাছ আমাদের মালিরা করছে, শুধু গাছ করছে না,
সারা বছর ধরে কলকাতার সবুজায়ন, একটা গাছ কেউ কেটে দিচ্ছে, একটা গাছ নষ্ট করে দিচ্ছে, কেউ আমরা গাছ পুঁতছি তারপরে কেউ ফ্যান ফেলে দিচ্ছে, দোকানের সামনে গাছ ওটাকে আস্তে আস্তে অ্যাসিড দিয়ে নষ্ট করে দিচ্ছে। এই লড়াইটা ক্রমাগত আমাদের প্রত্যেক দিন এই পার্কস অ্যান্ড স্কয়ার ডিপার্টমেন্টকে লড়াই করতে হচ্ছে। একটা গাছ উপরে ফেলে দিচ্ছে, আগের একটা গাছ বসাতে হচ্ছে। কোনো প্রমোটার এরকম বাড়ি করছে, সামনে একটা গাছ আছে, সেই গাছটাকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, না তার নাকি ওই ওপরের শোটা নষ্ট হয়ে যাবে, কি বলে ফ্রন্ট এলিভেশন নষ্ট হয়ে যাবে বলে সেই গাছটাকে কেটে ফেলে দিচ্ছে। এই লড়াইটা আমাদের প্রত্যেক দিন করতে হচ্ছে এবং সেই লড়াইটায় আমাদের জিততে হবে। তার কারণ ওদের জন্য ভালো সুন্দর কলকাতা রেখে দিয়ে যেতে হবে, ওদের জন্যে প্রকৃতিটাকে আমাদের ঠিক করে দিয়ে যেতে হবে, ওদের জন্য এয়ার কোয়ালিটিটাকে ঠিক করে দিয়ে যেতে হবে। আমি যেটা বারবার করে বলি, যেখানে যখন এরকম হয় আমি ডেকে ডেকে বলি, বা দাদা এই কাজটা করছেন কেন? ছেলেকে একটা বড় ফ্ল্যাট দিয়ে যাবেন, অনেক টাকা দিয়ে যাবেন ছেলেটাকে, কিন্তু ছেলেটা সুস্থ না হয় যদি সিওপিডি পেশেন্ট হয়, সারা জীবন ইনহেলার নিয়ে বাঁচে, তখন তো বলবে বাবা আমার টাকার দরকার ছিল না, ফ্ল্যাটের দরকার ছিল না, একটু সুস্থ জীবন দিয়ে যেতে যাতে ইনহেলার নিয়ে সারা জীবন বাঁচতে না হতো। এটা একটা অসম্ভব জীবন, এইটা উপলব্ধি করাতে হবে। সেটা করবে কারা? তোমরা করবে। সেটা যখনই দাঁড়াচ্ছে আমরা সবাই ভাবি এটা না আমার হচ্ছে না, অন্য লোকের হচ্ছে না। যে আমার একটা গাছ নষ্ট করছে সে গণশত্রু, সে শুধু গাছটা নষ্ট করছে না, আমাদের কয়েকজনের অক্সিজেনের কোটাটাকে নষ্ট করে দিচ্ছে। সেই অক্সিজেনের কোটাটাকে বাঁচাতে হবে, তাকে গণশক্তি আমরা যেখানে দাঁড়াবো সেখানে প্রতিবাদ করতে হবে। কখন একটা কর্পোরেশনের লোক আসবে তখন সে দেখবে, আর কর্পোরেশনের কিছু লোক আছে ভীতু প্রকৃতির, আবার ঝামেলায় পড়ো বাবা আমি না দেখেও পাশ কাটিয়ে চলে যাই। সেইটাকে প্রতিবাদী কণ্ঠস্বর আনতে হবে। আমরা সেই কাজটা তোমাদের দিতে চাই, তোমরা যারা, কারণ তোমাদের এই পৃথিবীটাকে এরপরে সামলাতে হবে। আমাদের তো কবরস্থানে শ্মশানে যাওয়ার বয়স প্রায় হয়ে এসছে, কিন্তু তোমাদের তো এখন সারা জীবনটা বাকি আছে, 70-80 বছর এখনো বাকি আছে। সেই সময় যদি পৃথিবীটা নষ্ট হয়ে যায়, সেই সময় যদি কলকাতা নষ্ট হয়ে যায়, সেই সময় যদি অক্সিজেনের অভাব হয়ে যায়, তাই তোমাদের স্বার্থে এই লড়াইটা লড়তে হবে। এখানে ফুল দেখবে, সেই ফুলটাকে ভালোবাসবে এবং এই ফুলের মতন গাছ চারিদিকে যাতে থাকে সেই প্রয়াসটা করতে হবে। যে নষ্ট করবে তাকে প্রতিবাদ করবে। এই পুষ্পমেলা অত্যন্ত সুন্দর হয়েছে। পার্কস অ্যান্ড স্কয়ার্সের সমস্ত আধিকারিককে ধন্যবাদ জানাই, দেবলীনা বিশ্বাসকে আদি করে জানি, খুব সুন্দরভাবে বড় নয়ের এই প্রোগ্রামটা হচ্ছে। শুধু এইটুকু আহ্বান, সবুজ বাঁচানো সরকারের একার দায়িত্ব নয়, কর্পোরেশনের একার দায়িত্ব নয়। সবুজ বাঁচানো আমাদের সামাজিক দায়িত্ব এবং সেই দায়িত্ব আসুন আমরা সবাই মিলে পালন করি। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। চলুন এবারে প্রাঙ্গণ হোক উন্মুক্ত এবং সেই শুভ সূচনা করছেন মাননীয় মহানাগরিক। সঙ্গে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মালা রায়, রয়েছেন শ্রদ্ধেয়া চন্দ্রিমা ভট্টাচার্য, রয়েছেন শ্রদ্ধেয় দেবাশিস কুমার। আর 134 সামস এম্বাল। আপনারা হাততালিটা একটু জোরে দিন। আমাদের সামনে দ্রুত সংবর্ধনাটা দিয়ে দিচ্ছি। দেবলীনা ফুল তুলে দিচ্ছেন সামস ইকবালের হাতে। এরপরে এটা দিয়ে আগে এইটা আমাদের বাঁ দিকে মঞ্চে শুভ সূচনা ফুলের বাগানের
ব্যানার্জি, আরো বসবো। হ্যাঁ ঠিক আছে। রয়েছে উপস্থিত সমস্ত অভিভাবকদের। আজ থেকে এই প্রাঙ্গণ আপনারা ফুল দেখতে আসুন, বিভিন্ন রকমের গাছ দেখতে আসুন। গাছ যা সংরক্ষিত হয় না, তাদের পাহাড়ি অঞ্চলের গাছ, অর্থাৎ ভূমি অনুযায়ী গাছের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য কীরকম হয়, সেই গাছগুলোকে বড় লাইনের যারা মালিক রয়েছেন এগিয়ে যেতে সাহায্য করবে। পরিবেশ মেনাতেও শিক্ষার অন্যতম অঙ্গ। দুটো মাইক্রোফোন মঞ্চে দেবেন। এখন যারা রয়েছেন আপনাদের সবাইকে বলি এরপরে ধ্যান রয়েছে এবং একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে। চলো চলো চলো। একটু দাঁড়ান, একটা ছোট্ট নাটক। তুমি গাছকে অনেক কিছু বললে, আঙ্কার কথা বললে, এই যে গাছ আমাদের তো সবচেয়ে অমূল্য সম্পদ, গাছকে কি আমরা রক্ষা করতে পারছি? বেশিরভাগই মানুষ আমরা গাছের উপকারিতা বুঝি, বেশিরভাগই মানুষ আমরা গাছকে আমাদের প্রকৃতির একটা অমূল্য সম্পদ বুঝি। কিন্তু কিছু মানুষ তারা যেরকম বন নষ্ট করছে, গাছ নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে নিজেদের স্বার্থের জন্য, এবং সেই স্বার্থ সিদ্ধি মানে যারা স্বার্থের জন্য এটা করছে তাদের আমি গণশত্রু মনে করি। কারণ গাছ কেটে কারোর ব্যক্তিগত ক্ষতি তো করছে না, সমাজের ক্ষতি করছে, মানব জাতির ক্ষতি করছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে শুধু সরকার কখন করবে, কর্পোরেশন কখন করবে না করে, যেখানে করছে সেখানে দাঁড়িয়ে মানুষের প্রতিবাদ করা উচিত। তুমি বারবার করে একটা বিষয় বারবার বিভিন্ন জায়গায় দুষ্ট যে চক্র বিভিন্ন বার্তা দিয়েছ, তারা কি আদৌ তোমার বার্তা মানে কঠিন পদক্ষেপ নেয়? দেখো, গণতন্ত্রে বেল্ট দিয়ে চাবুক দিয়ে তো কাজ হয় না, মানুষকে সচেতন করতে হয়, বারবার করে বার্তা দিতে হয়। এবং আমি নিশ্চিত যে এই যে বারবার করে আমি বার্তা দিচ্ছি, তোমরা দেখাচ্ছ, সেই বার্তায় 1% হলেও এফেক্ট হচ্ছে। এই এক করে একদিন 100% হয়ে যাবে। কিন্তু এখন তো সেই ময়দানে আগুন জ্বালানো হয়, মানে হচ্ছে তো হচ্ছে, কিন্তু অনেক মানুষ তার থেকে বিরত থাকছে। আমি চাই যে শুধু বিরত নিজে থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। সবাই মিলে আমরা যদি প্রতিবাদ করি, আমি এখানে একটা নারী লাঞ্ছনা হচ্ছে, আমরা সবাই প্রতিবাদ করি না, আমি দেখি না আমার বাড়ির হচ্ছে না, আমি চলে যাবো না, আমরা এটা আমাদের সামাজিক দায়িত্ব করি। সেরকম গাছ যখন কেউ নষ্ট করছে, আমাকে সবাইকে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি, এটা করছো না, তাহলে এটাই হয়ে যাবে। আমি রাস্তায় যখন নোংরা কেউ ফেলে, দূর আমার হচ্ছে না, ফেলে না, প্রতিবাদ করতে হবে, নোংরা আপনি কেন ফেলছেন। আমি আর একটা মনে আছে, আমার স্ত্রী বলে তাড়াতাড়ি গাড়িটা চালাও, কী হয়েছে, একটা জায়গায় লেজের একটা বড় প্যাকেট কেউ গাড়ি থেকে ফেলে, ওর গাড়ি থেকে নেবে, ওটা নিয়ে বলে তাড়াতাড়ি গাড়িটাকে ওভারটেক করলাম। বলে ম্যাডাম আপনার বোধহয় গাড়িতে কিছু পড়ে গেছে। খারাপ ব্যবহারও হলো না, কিন্তু আমার মনে হয় যে ওই ভদ্রমহিলা আর গাড়ি দিয়ে ওরা ফেলবেন, অ্যাওয়ারনেস হলো। এইভাবে আমাদের প্রতিবাদ করতে হবে। বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি আজকে বলো, তুমি আজকে প্রধানকে বৈঠকে ডেকেছিলে, আমি শুনলাম তুমি তাদেরকে দলের মধ্যে উন্নয়নমূলক কাজে গিয়ে যেতে হবে মমতা ব্যানার্জি। তাদের উন্নয়নমূলক কাজে এখন দল বড় দল, দু একজন কাউন্সিলরের চেয়ারম্যানের সম্বন্ধে অভিযোগ থাকতেই পারে। কেউ অভিযোগ দলের মধ্যে করেন, কেউ অভিযোগ বাইরে বহিঃপ্রকাশ করে, যাদের ধৈর্য কম। বললাম যে এটা হবে না, যদি কারোর অভিযোগ থাকে দলের ফোরামে নিশ্চিতভাবে আমাদের ডেমোক্রেটিক দল জানাতেই পারে। সতর্ক করে দেবো বলে দিয়েছি, এবং সবাই মিলে বলেছি যে 15 দিনে একবার করে সবাই মিলে বসে চেয়ারম্যানের সাথে কার ওয়ার্ডে কী কাজ হচ্ছে না হচ্ছে একটা পর্যালোচনা করে আমাকে রিপোর্ট দেওয়া। আর আমাদের ভাস কোশ্চেন, আজকে হাওড়া সিটি নিয়ে এসেছিল, সরাসরি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মে গণতন্ত্র বলে কিছু নেই, এখানে বারবার করে গণতন্ত্র লুণ্ঠিত হয়, স্মৃতি নেই। উনি দাঁড়িয়ে মমতা ব্যানার্জির রাজত্বে মমতা ব্যানার্জিকে
ক্রিটিসাইজ করছেন, যা তা বলছেন, তো গণতন্ত্র নেই। এটা তো ইউপিতে হলে তাকে জেলে থাকতে হবে, সাংবাদিকদের জেলে থাকতে হচ্ছে। উমর খালিদ এখনও জেলে রয়েছে, স্টুডেন্ট লিডার। ওখানে গণতন্ত্র নেই, এখানে গণতন্ত্র নেই, ওখানে গণতন্ত্র আছে। তো লোকে হাসবে। আসলে এরা তো বিজেপি করে আসেনি, গিফট পেয়েছে, তাই এদের টিকে থাকতে গেলে বসকে স্যাটিসফাই করতে হবে। কবিতা একটি বই আজকে আপনি উদ্বোধন করলেন লকডাউনের পর। এই বইটা কৃষ্ণ কুমার দাস লিখেছেন এবং আমরা যারা লকডাউনে কাজ করেছি তাদের রোজকার যে সমস্যা, মুখ্যমন্ত্রী যেরকমভাবে লকডাউনে বেরিয়ে মানুষের জন্য খাবার, পোস্তাতে এসেনশিয়াল কমোডিটিসগুলো খুলিয়ে দিয়ে সেটাকে নিয়ে সরবরাহ ঠিক রাখা, এই যে কাজগুলো করেছেন প্রত্যেক নিহত, প্রত্যেক মোমেন্টে তার একটা স্মৃতিচার। লকডাউন চলে যাবে, করোনা চলে গেছে, আমরা সবাই একসময় ভুলে যাব, কিন্তু কি লড়াই লড়েছি, কত লোক মারা গেছে, কীভাবে শ্মশানে বডিগুলো তখন তাদের প্রিয়জনরা নিত না, আমরা নিয়ে গিয়ে বডিগুলোকে পোড়াতাম। হসপিটালে এক একটা বেডের জন্য সারা রাত জেগে মানুষ বসে থাকতো, একটু অক্সিজেনের জন্য বসে থাকতো। কনসেন্ট্রেটার বাড়ি বাড়ি গিয়ে তার বাড়ির লোক লাগাতে ভয় পাচ্ছে, আমাদের ছেলেরা লাগাচ্ছে। এইসব স্মৃতিচারণ ভাল লাগে যখন দেখা যায় যে না, যে काजগুলো আমরা করেছি সেটা। मज़ीद अपडेट्स के लिए चैनल के साथ जुड़े रहें, लाइक सब्सक्राइब शेयर करना ना भूलें और अपने किसी भी आर्टिजन न्यूज़ के लिए हमारे स्क्रीन पे दिए गए नंबर पे कांटेक्ट कर सकते हैं। जय हिंद।